ওয়েলকাম টু প্রস্তুতি। আজকের লেকচারে আমরা ডিসকাস করব 2016-তে আসা ডাব্লিউবিএসএসসির গ্রুপ সিতে যে সাম্প্রতিক ঘটনাবলী কারেন্ট অ্যাফেয়ার্স সেই বিষয়টি। সেখানে যা যা কোশ্চেন এসেছিল, এর আগেও যে জিকের যে কোশ্চেনগুলো এসেছিল সেই নিয়ে অলরেডি একটা ভিডিও আছে, সেটা দেখতে চাইলে আমাদের চ্যানেলে গিয়ে সেখানে ভিডিও সেকশনে দেখতে পাবে। তাহলে শুরু করি আজকের লেকচার। দেখে নিই ফার্স্ট কোশ্চেন। ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী যে আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র, দ্যাট মিনস এখানে বলেছে আইসিবিএম, এটাকে বলে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, মানে এক মহাদেশ থেকে অন্য মহাদেশ অব্দি যেতে সক্ষম সেই ধরনের মিসাইল। সেটা নাম কি? সেটার নাম হচ্ছে অগ্নি 5। তাহলে অগ্নি হচ্ছে একটা সিরিজ, মানে অনেকগুলো মিসাইল আছে, তো অগ্নি হচ্ছে একটা মিসাইলের সিরিজ। এখানে অগ্নি 1 2 3 4 করে আমরা 5 নম্বর যে সিরিজটা দেখছি সেটা হচ্ছে যেখানে তার যে রেঞ্জটা, মানে কতদূর মিসাইলটা যেতে পারে, সেটা তোমরা দেখতে পাচ্ছ যে 5,000 থেকে 8,000 কিলোমিটার অব্দি যেতে সক্ষম। মানে বলতে গেলে এখান থেকে টোটাল ইউরোপ অব্দি আমরা কভার করে নিচ্ছে। ঠিক আছে? আর এটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো এটাও যে এর মধ্যে পারমাণবিক অস্ত্রও কিন্তু বহন করতে পারে। তো এই কারণের জন্যই অনেক দেশের কাছে এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল থাকে, কিন্তু কোনো দেশই ইউজ করতে চায় না। কারণ এত যুদ্ধ হচ্ছে পৃথিবীতে, তোমরা দেখছোই, রাশিয়া ইউক্রেন, ইসরায়েল প্যালেস্টাইন বা অন্যান্য আরও দেশের মধ্যে যে যুদ্ধ হয়ে থাকে, সেখানে কিন্তু আইসিবিএম জেনারেলি ইউজ করা হয় না। তাতে কি হয় যে শত্রুপক্ষ এটা অ্যাজাম্পশন করে নিতে পারে যে যে মিসাইলটা আসছে তার মধ্যে পারমাণবিক অস্ত্র থাকতে পারে। তো সেটার এগেনস্টে তারাও কি করবে, নিজেদের যে মিসাইল সেটা আমরা হয়তো পারমাণবিক অস্ত্র সহ পাঠায়নি, কিন্তু ওরা পাঠিয়ে দিতে পারে। ঠিক আছে? এই জন্য একটা বলা যেতে পারে কনভেনশন নিজেদের মধ্যেই, যে আইসিবিএমটা লঞ্চ করা হয় না ইউজুয়ালি। তো এছাড়াও আর কি কি মিসাইল আছে, বা এই যে মিসাইলগুলো বানায় সেটা কোন মিনিস্ট্রির আন্ডারে? এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে একটা অর্গানাইজেশন রয়েছে, যাকে বলা হয় ডিআরডিও। নাম হয়তো তোমরা অনেকেই শুনেছো। ডিআরডিওর ফুল ফর্মটা অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো এই বছরই তার এই যে অর্গানাইজেশনটা, সেটার 68 ইয়ার্স পূর্ণ হলো। তো এখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে যে ডিআরডিও কবে তৈরি হয়েছিল। 1958-এ তৈরি হয়েছিল। বর্তমানে চেয়ারম্যান রয়েছেন এখন সমীর ভি কামত। এছাড়াও আর কি কি মিসাইল রয়েছে দেখে নেবে তোমরা। আকাশ, ব্রাহ্মোস। তো ব্রাহ্মোসটা কিন্তু ব্যালিস্টিক মিসাইল না, এটা হচ্ছে একটা ক্রুজ মিসাইল। এটা কেমন? এটা হচ্ছে সুপারসনিক ক্রুজ মিসাইল। সুপারসনিক বলতে শব্দের গতিবেগের চেয়েও দ্রুত যেতে পারে এই ধরনের ক্রুজ মিসাইল। এটা ভারত আর রাশিয়ার যৌথ দিকে। তো ভারতের যে নদী সেটা হচ্ছে ব্রহ্মপুত্র, আর রাশিয়ার যে নদী মস্কোভা, এই দুটোর নামের মিশ্রণে এই নামটা তৈরি হচ্ছে ব্রাহ্মোস। তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের মিসাইল রয়েছে। এখানে যেমন প্রহার, এই ব্রাহ্মোস ক্রুজ মিসাইল, ঠিক আছে, পৃথিবী 2, অগ্নি 1, অগ্নি 2। এটা হচ্ছে অগ্নি সিরিজের মিসাইলগুলো। দেখতে পাচ্ছ অগ্নি সিরিজের কতগুলো মিসাইল রয়েছে, আর তার পাশে যে রেঞ্জটা, তো এই রেঞ্জগুলোও কিন্তু রয়েছে। অগ্নি 1 যেমন 700 কিলোমিটার, তারপর অগ্নি 2 সেরকম হচ্ছে 2,000 কিলোমিটার, অগ্নি 5 আমরা দেখতে পাচ্ছি 5,000 কিলোমিটার প্লাস, মানে 5,000-এর থেকেও বেশি হতে পারে। ওকে। আর এই যে অগ্নি 5 দেখতে পাচ্ছ, অগ্নি 5-এ আমরা কি দেখতে পাচ্ছি যে প্রায় পুরো ইউরোপটা কভার করে নিচ্ছে, তাই না? আফ্রিকা তো কভার হচ্ছে। তো এই জন্য এই ধরনের মিসাইল থাকাটা সত্যি গর্বের তো ব্যাপার। আর ভারতের যে সিকিউরিটি, তাতেও থ্রেটটা কিন্তু অনেকটাই কমে যায়। ওকে। আচ্ছা, আর এই ব্যাপারে আরেকটু ডিটেলস এখানে টেবিল করে আছে, তোমরা দেখে নিতে পারো, যেমন আকাশ, পৃথিবী, ব্রাহ্মোস, ঠিক আছে, এই মিসাইলগুলো। ওকে। নেক্সট, এবার যেহেতু সাবজেক্টটা কারেন্ট অ্যাফেয়ার্স, তো কারেন্ট অ্যাফেয়ার্সে এবার রিসেন্টলি ডিআরডিওর যা যা ডেভেলপমেন্ট সেগুলো আমরা দেখে নিই চটপট, মানে গত বছরে যেগুলো খুব বেশি নিউজে ছিল এই ধরনের। এরকম তো অনেক কিছুই মাঝে মাঝে এক্সপেরিমেন্ট হয়, টেস্টিং হয়, সব করার দরকার নেই। এক্সাম পার্সপেক্টিভে যেগুলো ইম্পর্টেন্ট আমি এখানে ইনক্লুড করে দিয়েছি। ওকে। আর যাদের এই পিডিএফটা দরকার হবে, নিচে একটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করবে, সে ব্যাপারে ডিটেলস বলে দেওয়া হবে। একটা স্বল্প মূল্য রয়েছে, সেটা দিয়ে তোমরা এটা পারচেস করতে পারো। ওকে। নেক্সট, তাহলে দেখে নিই কী কী ডিআরডিও রিলেটেড ইম্পর্টেন্ট নিউজ ছিল। তো এখানে সবথেকে ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং একটা টেস্টিং হয়েছিল, যেটা সফল হয়েছে। সেটা 2,000 কিলোমিটার, মানে বুঝতে পারছো যে অগ্নিরই একটা সিরিজ, যেটা নাম রাখা হয়েছে অগ্নি 5। ওকে। তো অগ্নি 5 যে ব্যালিস্টিক মিসাইল, এটাকে আমরা চলন্ত ট্রেন থেকে লঞ্চ করতে পারবো। ঠিক আছে? যেটা অলরেডি অনেক দেশ করে থাকে। তো ভারতের এটা ইন্ডিজিনাস টেকনোলজি ছিল না, এটা নতুন করে করা হলো। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। আর এটা হচ্ছে যে কোনো যে মালগাড়ি থাকে সেই মালগাড়ির মধ্যেই এই
মিসাইলটাকে নিয়ে যাওয়া যেতে পারে, আর চলন্ত ট্রেন থেকেই সেটাকে লঞ্চ করে দেওয়া যেতে পারে, যাতে শত্রুপক্ষ মানে টাইম না পায় যে এটা মানে কোথা থেকে লঞ্চ হলো। ঠিক আছে, মানে এতটাই প্রিসিশনের বেশি, খুব সঠিকভাবে এটা নিশানা করতে পারে। তো এটার নামটা মনে রাখবে অগ্নি প্রাইম। এটা নেক্সট জেনারেশন একটা ব্যালিস্টিক মিসাইল, আর এটা রেল বেসড মোবাইল লঞ্চার সিস্টেম বলা হয় এটাকে। ঠিক আছে, এটুকু মনে রাখলে হবে। এক্সট্রা ইনফরমেশন আছে, একবার পড়ে নিলে জিনিসটা ক্লিয়ার থাকবে, দীর্ঘদিন ধরে মনে থাকবে। ওকে, নেক্সট। এরপরে দেখছি আরেকটা এয়ার ডিফেন্স সিস্টেম। তো এয়ার ডিফেন্স সিস্টেম আজকের দিনে খুবই ইম্পর্টেন্ট একটা বলতে পারো ডিফেন্স ইকুইপমেন্ট হয়ে যায়। কারণ এয়ার ডিফেন্স কাকে বলে, যখন কোনো মিসাইল আসে তো সেই মিসাইলটাকে ডিটেক্ট করে সেটাকে আকাশেই ডিস্ট্রয় করে দেওয়া, যেটা করে সেটাকেই বলে হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম। তো আমাদের নিজস্ব পদ্ধতিতে, দেশীয় পদ্ধতিতে এখনো অবধি ছিল না। তো আমরা রাশিয়া থেকে একটা কিনে এনেছিলাম, সেটার নাম হচ্ছে S-400। নাম হয়তো অনেকেই শুনেছো, কারণ যখন অপারেশন সিন্দুর হচ্ছিল তখন সেটা এখানে কিন্তু এই এয়ার ডিফেন্স সিস্টেমটা ইউজ করা হয়েছিল, যাতে পাকিস্তান থেকে যে মিসাইলগুলো আসছিল তো সেটাকে ডিস্ট্রয় করার জন্য। আর যেটার নাম আমরা সুদর্শন চক্র নামেও জানি। তো কৃষ্ণের যে সুদর্শন চক্র যেভাবে অস্ত্রগুলোকে ধ্বংস করে দেয়, সেভাবেই এই এয়ার ডিফেন্স সিস্টেমও শত্রুপক্ষের যে মিসাইল সেগুলোকেও ধ্বংস করে দেবে আকাশেই। আর এটা আয়রন ডোমের মতো। আয়রন ডোম বলা হচ্ছে কারণ আয়রন ডোম খুব ফেমাস হয়েছিল ইসরায়েল প্যালেস্টাইনের ওয়ারে। ইসরায়েল ইউজ করেছিল আয়রন ডোম একসাথে। গত বছরেরই ঘটনা, হামাস একসাথে 5,000টা মিসাইল দেখে দেয় ইসরায়েলের দিকে। তো সেখানে খুব কম সংখ্যক মিসাইলই ইসরায়েলের দেশে ওখানে পড়েছিল, বাকি মিসাইল সব আকাশেই নষ্ট হয়ে গেছিল। তো সেই ধরনেরই কিছু একটা সিস্টেম এখানে লঞ্চ করেছে, ঠিক আছে, ডিআরডিও দ্বারা। আর সেটাকে বলা হচ্ছে মিশন সুদর্শন চক্র। তো এটা কিন্তু পরীক্ষা আসার মতো একটা কোশ্চেন। আর এটার অফিসিয়াল নেমটাও দেখে নেবে। অফিসিয়াল নেমটা হচ্ছে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স উইপেন সিস্টেম। ওকে, এটার ফুল ফর্মটাও দেখে নেবে। আশা করি বোঝা গেলো জিনিসটা। তারপরে নেক্সট চলে আসছি। এটা একটা বলা যায় যে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যেটার নাম হচ্ছে প্রলয়। ঠিক আছে, প্রলয় এটাও মনে রাখবে, এটা নতুন একটা সিরিজ। তো প্রলয় হচ্ছে সারফেস টু সারফেস, মানে ভূমি থেকে ভূমিতে এটা লঞ্চ করা হয়েছে। আর কোথা থেকে লঞ্চ করা হয় জেনারেলি সেটা কিন্তু মাথায় রাখবে তোমরা। উড়িষ্যার একটা চাঁদিপুর আইল্যান্ড আছে। ঠিক আছে, ওই চাঁদিপুর কোস্টে একটা আইল্যান্ড রয়েছে, সেই আইল্যান্ডটার নাম ডক্টর এপিজে আব্দুল কালাম, তার নামে রাখা হয়েছে ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ। কারণ ডক্টর এপিজে আব্দুল কালামকে বলা হয় ভারতের মিসাইল ম্যান। কারণ এই যে ডিআরডিও ডেভেলপমেন্টে ডক্টর এপিজে আব্দুল কালামের কিন্তু অনেক বড় অবদান রয়েছে। ওকে, তো এই নামটা মনে রাখবা। প্রলয় হচ্ছে একটা ব্যালিস্টিক মিসাইল, ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জটা এটা। আর এটা হচ্ছে ভূমি থেকে ভূমি, মানে সার্ফেস টু সার্ফেস। ওকে, নেক্সটটাও খুব ইন্টারেস্টিং আর খুব একটা ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট হয়েছে ডিআরডিওর দ্বারা। সেটার নাম হচ্ছে একটা নতুন ডিস্যালিনেশন সিস্টেম তৈরি করেছে, সেটার নাম হচ্ছে স্বদেশ। তো স্বদেশের ফুল ফর্মটা দেখলেই তোমরা এর যে পার্সপেক্টিভটা বুঝতে পারবে। সেটার নাম হচ্ছে সি ওয়াটার ডিস্যালিনেশন সিস্টেম। তো ডিস্যালিনেশন কাকে বলা হয়, যে লবণাক্ত জল রয়েছে সেই লবণাক্ত জল থেকে, তো খাওয়ার যোগ্য না, ওটাকে ওখান থেকে লবণটাকে পৃথক করে ড্রিঙ্কিং ওয়াটারে কনভার্ট করার জন্য যে প্রসেসটা, এটাকে বলে ডিস্যালিনেশন। এই প্রসেসটা কিন্তু যথেষ্টই কস্টলি। আর লাদাখের মতো দুর্গম জায়গায় যখন আমাদের ইন্ডিয়ান আর্মির সোলজাররা থাকে, সেখানে জলের সাপ্লাইটা খুব কষ্টকর হয়ে যায়, বুঝতেই পারছো। তো সেখানে জলের সোর্স কিন্তু রয়েছে, যেমন প্যাংগং সোর লেক, নাম হয়তো অনেকেই জানো, লাদাখের খুব ফেমাস একটা লেক। তো সেখানের জল কিন্তু লবণাক্ত, তাই সেই জলকে পানীয় জল হিসেবে ব্যবহার করা যায় না। তো সেখান থেকে পানীয় জলে কনভার্ট করার জন্য এই সিস্টেমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা হতে চলেছে। তো এটা দেশীয় পদ্ধতিতে তৈরি করা, খুব ইম্পর্টেন্ট। আর নামটা মনে রাখবে স্বদেশ। ঠিক আছে, পোর্টেবল জল শোধন যন্ত্র ডিআরডিও থেকে তৈরি করেছে। আর এখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে, তোমরা একটু রিডিং করে নিও। ঠিক আছে, নেক্সট এবার 2 নম্বর কোশ্চেনে চলে আসছি। নাসার মহাকাশযানটি যে বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কি? তো বৃহস্পতির চারিদিকে প্রদক্ষিণ করছিল, ঠিক আছে, সেটার নাম হচ্ছে জুনো। তো জুনো, এটা যেহেতু 2016-র পরীক্ষা, তো অনেক পুরনো নিউজ, বুঝতেই পারছো। তো এটা জুনোটা মনে রাখবে। আর জুনোর পাশাপাশি বাকি যে স্পেস ক্রাফটগুলো, ঠিক আছে, মহাকাশযানগুলো, সেগুলো কিন্তু দেখতে হবে। তো এটা বেশি ডিটেলস দরকার নেই, বাট নামগুলো একটু দেখে নেবে, যে জুনো নাসার থেকে লঞ্চ করা হয়েছিল। আর বাকি ডিটেলস এখানে লেখা আছে, যেমন গ্যালিলিও লঞ্চ করা হয়েছিল, বৃহস্পতিকে প্রদক্ষিণ প্রদক্ষিণ করছিল, এখন আর বর্তমানে নেই এটি। ইউরোপা হচ্ছে একটা বৃহস্পতির যে সবচেয়ে বড় উপগ্রহ। সেই উপগ্রহের চারিদিকে উম, উম, যে এটাকে উম, এর থেকে ডেটা নেওয়ার জন্য এটাকে
পরীক্ষা করার জন্য এই যে মহাকাশ যানটা পাঠানো হয়েছিল সেটা হচ্ছে ইউরোপা ক্লিপার, ঠিক আছে, নাসারই মিশন সব। আর একটা হচ্ছে ডন মিশন, ডন। এই যে ডন মিশনটা, এটা কিসের জন্য? এটা উম বিভিন্ন ধরনের যে বামন গ্রহ আছে, ঠিক আছে, যেমন প্লুটো কিন্তু বামন গ্রহ। তো সেই ধরনের আরো বামন গ্রহ রয়েছে, ড্রফ প্ল্যানেট যেগুলোকে বলে, যেমন ভেস্টা আর সেরেস। তো এর মাঝে কিছু গ্রহাণুপুঞ্জ রয়েছে, বেল্ট রয়েছে, ঠিক আছে, সেই বেল্টগুলোকে পর্যবেক্ষণ করার জন্য এটা পাঠানো হয়েছিল। আর এবার দেখে নিই আমরা নাসা রিলেটেড কিছু ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট গত বছরের। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মঙ্গল গ্রহে একটা মহাকাশ যান পাঠিয়েছিল, সেটার নাম হচ্ছে ম্যাভেন, মিশন ম্যাভেন। আর নাসার এটা খুব বড় একটা মিশন। তো 11 বছর ধরে তথ্য সংগ্রহ করছিল। তো হঠাৎ করেই কোনো একটা যান্ত্রিক গোলযোগ হোক, বা এখনো ঠিক ক্লিয়ার করতে পারেনি যে কেন হয়েছে, তো যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে, এটা এখনো অবধি যোগাযোগ করতে পারিনি। তো এটার নাম হচ্ছে, মিশনটার নাম মনে রাখে ম্যাভেন। এটা মার্স অ্যাটমসফিয়ার অ্যান্ড ভোলাটাইল এভলিউশন। ওকে, তাহলে আসতেই পারে ম্যাভেন যে মিশনটা, এটা কোন স্পেস অর্গানাইজেশনের? অবশ্যই সেটা নাসার। ওকে, এবার নেক্সট চলে আসি। আর একটা এখানে ইনফরমেশন বলে দিই এখান থেকে, তোমরা হয়তো জানো যে ভারতেরও কিন্তু একটা মঙ্গল মিশন চলেছে, যেটাকে মঙ্গলয়ান বলে, ঠিক আছে, মঙ্গলয়ান ভারতে কিন্তু পাঠিয়েছিল। আর এই মঙ্গলয়ান এর অফিসিয়াল নাম হচ্ছে এমওএমও বলা হয়, মার্স অরবিট মিশন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট। নেক্সট এই এই নিউজটা খুবই ইম্পর্টেন্ট, বলতে গেলে সারা বছরই এই নিউজটা ছিল, কারণ নাসা আর ইসরোর একটা অনেক বড় প্রজেক্ট এটা লঞ্চ হয়েছে। এটার নাম হচ্ছে নিসার, ঠিক আছে। তাহলে নিসার কি একটা, নিসার অবশ্যই স্যাটেলাইট কাজ তো করবেই, আর স্যাটেলাইটের পাশাপাশি এখানে আছে, এটা নিসারের যদি ফুল ফর্মটা দেখো তাহলে এর অবজেক্টিভটা বুঝতে পারবে। নিসারের ফুল ফর্ম হচ্ছে নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার র্যাডার। মানে এখানে একটা র্যাডারের কাজ করবে, এই র্যাডারের একটা অ্যান্টেনাও আছে, এই অ্যান্টেনাটা নিয়েই নিউজটা। আর এখান থেকে নিসার আসার মতো কোশ্চেন, যে ইসরো আর নাসার জয়েন্ট একটা মিশন। আর এখানে এই যে অ্যান্টেনাটা, এটা খুব সূক্ষ্মভাবে বিভিন্ন যে পৃথিবীর যে বিভিন্ন ছবিগুলো সেগুলো কিন্তু তুলতে পারবে, যেটার মাধ্যমে বিপর্যয় মোকাবিলা হোক, বা ধরে নাও যে কোনো সিকিউরিটি থ্রেট এগুলোর থেকে আমাদের রক্ষা করবে, ঠিক আছে। ওই জন্য খুব ইম্পর্টেন্ট, নামটা মনে রাখবে, নিসার আর নাসা ইসরোর জয়েন্ট অপারেশন। নেক্সট, এটাও স্পেস রিলেটেড খুব ইম্পর্টেন্ট নিউজ ছিল, প্রায় সারা বছরই এই নিউজটা ছিল, যেটা ইন্ডিয়া আরেকটা হিস্ট্রি ক্রিয়েট করলো। প্রথমবার হিস্ট্রি ক্রিয়েট করেছিল যখন 1984 সালে রাশিয়ান অ্যাস্ট্রোনটদের সাথে ভারতের কোনো প্রথম মহাকাশচারী আকাশে গিয়েছিল, তার নাম হচ্ছে রাকেশ শর্মা। এটা আশা করি সবারই জানা। এরপরে এই ভারতের নাম আবার দ্বিতীয়বার জুড়লো মহাকাশের খাতায়, সেটা হচ্ছে, তার নাম হচ্ছেন ভারতীয় বায়ুসেনার যে গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা, ঠিক আছে, শুভাংশু শুক্লার নামও কিন্তু এই মহাকাশচারীর লিস্টে চলে আসলো। আর মনে রাখবে যে ভারতের থেকে যদি জিজ্ঞাসা করে যে প্রথম কোন ভারতীয় মহাকাশচারী গিয়েছিল, অবশ্যই রাকেশ শর্মা। আর যদি বলে প্রথম কোন ভারতীয় মহাকাশচারী ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছিলেন, তাহলে কিন্তু শুভাংশু শুক্লা হয়ে যাবে, ঠিক আছে, কারণ শুভাংশু শুক্লা হচ্ছে প্রথম ভারতীয় নাগরিক যিনি মহাকাশে পাড়ি দিয়েছিলেন আর ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছেন। ওকে। আর রাকেশ শর্মা সম্বন্ধে কিছু ইনফরমেশন আছে, সেটা থেকেও কোশ্চেন আসতেও পারে, এটা অল টাইম স্ট্যাটিক দিকের মধ্যে চলে আসে। যেমন রাকেশ শর্মা কোন স্পেস ক্রাফটে করে গিয়েছিলেন? এটা হচ্ছে সুইজ T-11, এটা রাশিয়ান এয়ারক্রাফট ছিল, স্পেস ক্রাফট ছিল। আর শুভাংশু শুক্লা গিয়েছিলেন উম, আমেরিকার যে এলন মাস্কের যে স্পেস এক্স বলে যে স্পেস অর্গানাইজেশনটা রয়েছে, স্পেস কোম্পানি, তার একটা স্পেস ক্রাফট নাম হচ্ছে এক্সিওম 4, ঠিক আছে, নামটা মনে রাখতে হবে, এক্সিওম 4। এখান থেকে কিন্তু আসতে পারে কোন মহাকাশযানে গিয়েছিলেন, এক্সিওম 4-এ। আরেকটা স্ট্র্যাটেজিকের পোর্শন, সেটা হচ্ছে প্রথম মানুষ হিসাবে মহাকাশ যান পাড়ি রেখেছিলেন একজন রাশিয়ান অ্যাস্ট্রোনট ইউরি গ্যাগরিন, তার নামটা মনে রাখতে হবে। ওকে, এবার নেক্সট চলে আসি। এটা খুব তখনকার দিনে খুব ইম্পর্টেন্ট ছিল, আর এখন তো এটা স্ট্র্যাটেজিকের মধ্যে আমরা পড়ি, আর ইকোনমিক্সের মধ্যেও পড়ানো হয়। সেটা হচ্ছে 13ই আগস্ট 2014 সালে পরিকল্পনা কমিশন, মানে প্ল্যানিং কমিশন আগে ছিল, প্ল্যানিং কমিশনকে বন্ধ করে দিয়ে নতুন একটা অর্গানাইজেশন তৈরি করা হয়েছে, যেটার নাম হচ্ছে নীতি আয়োগ। অবশ্যই অ্যান্সার হয়ে যাবে নীতি আয়োগ। আর নীতি আয়োগের ফুল ফর্মটা অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ওকে, আর কবে তৈরি হয়েছিল এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। তো 2014 সালের 13ই আগস্ট প্ল্যানিং কমিশনটাকে
ডিসলভ করে দেওয়া হয়, মানে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু নীতি আয়োগ তখন আসেনি, নীতি আয়োগ এসেছে 1 জানুয়ারি 2015 সালে। ঠিক আছে? তো অফিসিয়ালি যদি বলে কবে থেকে স্টার্ট হয়েছে নীতি আয়োগ, তাহলে এই ডেটটা মনে রাখবে, 1 জানুয়ারি 2015 সাল। আর নীতি আয়োগের কাজ কি? নীতি আয়োগ কোনো একটা, বলতে গেলে যে আইনের মাধ্যমে তৈরি হয়েছে এমন কোনো বডি না। এটা গভর্নমেন্টকে বিভিন্ন পলিসি মেকিংয়ে হেল্প করে, বিভিন্ন ধরনের ইন্ডেক্স পাবলিশ করে, যেমন যেটাকে বলা হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক। ঠিক আছে? তো এখানে অ্যাডভাইজারি দেয়, রিকমেন্ডেশন দেয়, বাট গভর্নমেন্ট এখানে কোনো বাউন্ডেশন নেই গভর্নমেন্টের যে সেটা করতেই হবে। ওকে? আর এখান থেকে যেটা জানতে হবে যে চেয়ারম্যান কে হয়, নীতি আয়োগের চেয়ারম্যান যে বর্তমানে প্রধানমন্ত্রী থাকবেন সেই হবে। তো বর্তমানে আমাদের আছে নরেন্দ্র মোদী, তিনি চেয়ারম্যান বাই ডিফল্ট। আর ভাইস চেয়ারম্যান, তার নামটা মনে রাখতে হবে, সুমন বেরি। আর এখানে সিইও পোস্ট একটা রয়েছে, সেটার নাম হচ্ছে বিভিআর সুব্রমণিয়াম। ওকে? তো নীতি আয়োগ মেইনলি কি করে, রাজ্য আর কেন্দ্রের মধ্যে যে যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো, সেটাকে মজবুত করার জন্য এটা বদ্ধপরিকর, এটা কাজ করে। নেক্সট, এখানে প্ল্যানিং কমিশন আর নীতি আয়োগের মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে। তো প্ল্যানিং কমিশন কিন্তু নীতি আয়োগের থেকে বড় রোল ছিল দেখতে গেলে। কারণ প্ল্যানিং কমিশন কি করতো, যত যে ট্যাক্স জমা হয়, ডিরেক্ট ট্যাক্সগুলো, ইনকাম ট্যাক্স মানে জানো, বা কর্পোরেট ট্যাক্স, তো এগুলো হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, কেন্দ্রীয় সরকার নেয়। তো সেই ট্যাক্সের টাকাগুলোকে বিভিন্ন রাজ্যের মধ্যে জনগণনার সাপেক্ষে, জনসংখ্যার সাপেক্ষে সেগুলোকে বন্টন করে দেয়। তো এই যে কোন রাজ্য কত পার্সেন্ট পাবে, কিভাবে এই ফান্ডগুলো যাবে কোন রাজ্যের কাছে, সেটার কাজ ছিল আগে প্ল্যানিং কমিশনের। কিন্তু নীতি আয়োগ সেই কাজটা করে না, বর্তমানে করে ফাইন্যান্স কমিশন। এটাও একটা সাংবিধানিক পোস্ট। তো মনে রাখতে হবে ফাইন্যান্স কমিশনের আর্টিকেলটা 280 নম্বর অনুচ্ছেদে আছে, ফিনান্স কমিশন। আর তার পাশাপাশি আরেকটা আর্টিকেল মনে রাখবে তোমরা, সেটা হচ্ছে আর্টিকেল 148, যেখানে বলা আছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। অডিটর জেনারেল মানে বুঝতে পারছো, অডিট করে বিভিন্ন ধরনের যে গভর্নমেন্টের যে খরচাগুলো, সেগুলোকে টাইম টু টাইম অডিট করার কাজ এই ক্যাগের। তো খুব ইম্পর্টেন্ট রোল। তো ও, তোমাদের এসএসসি গ্রুপ সি এর যে সিলেবাস, সেখানেই রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্বন্ধে কিছু নলেজ। তার মধ্যে কিন্তু এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। আর প্ল্যানিং কমিশনের যে রিকমেন্ডেশন দিত, সেগুলোকে অনুমোদন দেওয়ার জন্য একটা অর্গানাইজেশন ছিল, তার নাম হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, যেটা 1952 সালে গঠিত হয়েছিল। তাহলে এই কয়েকটা ইনফরমেশন যদি পড়ে নাও, আশা করি এই জায়গাটা আরেকটু কনফিডেন্স পাবে। ওকে, নেক্সট নিউজ, যেটা এখন আর নিউজ নেই, সেটা হচ্ছে সার্ক সম্মেলন 2014 সালে কবে হয়েছিল। আর এই 2014 সালের যে সম্মেলনটা, এটা লাস্ট হয়েছিল, এটা হয়েছিল কাঠমান্ডুতে। তাহলে সার্ক কি? সার্ক হচ্ছে একটা মাল্টি গভর্নমেন্টাল বডি, যেখানে বিভিন্ন দেশ আছে, টোটাল 8টি দেশ রয়েছে। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ ভারত পাকিস্তান উভয় দেশ রয়েছে। 2014 এই যে কনফারেন্সটা, এই সামিটটার পরে বর্তমানে আর কোনো সামিট হয়নি এই 10 বছর, 11 বছর হতে চললো। এটার মেইন কারণ হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক। তো তোমরা জানো যে 2016 সালে উড়ি অ্যাটাক হয়েছিল, তারপরে সার্জিক্যাল স্ট্রাইক হয়, তারপরে 2019 সালে আমরা দেখেছি যে পুলওয়ামা অ্যাটাক হয়েছিল, তারপরে আবার রিসেন্টলি দেখলাম যে পেহেলগাঁও অ্যাটাক হলো। তো এই যে ভারত পাকিস্তানের যে সম্পর্ক টানাপোড়েন, এটা চলছেই টেররিস্ট অ্যাটাকটার কারণে। সেজন্য আর কখনোই এই মিটিংটা হয়নি। তো সার্ক সম্বন্ধে এই বিশেষ ইনফরমেশনগুলো জেনে রাখবে যে কত কটা দেশ থাকে। আর এটার যে হেডকোয়ার্টার, এটা কাঠমান্ডু, নেপালের আছে। ওকে, নেক্সট, সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? তো যদি এখন কোশ্চেনটা আসে, তাও অ্যান্সার এটাই হবে, তেলেঙ্গানাই হবে। ঠিক আছে? আর এখন বর্তমানে রাজ্য কটা? টোটাল হচ্ছে 28টি রাজ্য, আগে 29টা ছিল। কিন্তু তোমরা জানো যে 2019 সালে জম্মু অ্যান্ড কাশ্মীর পূর্ণাঙ্গ রাজ্য ছিল, সেটাকে ভেঙে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হয়, একটা জম্মু অ্যান্ড কাশ্মীর আর একটা লাদাখ। ওকে, আর এটা কবে হয়? 2019 সালের 31 অক্টোবর, মনে রাখবে। আরেকটা যেটা ডেভেলপমেন্ট হয়, সেটা হচ্ছে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, সেটাকে দুটোকে এক করে দেওয়া হয়। সেটা হচ্ছে মহারাষ্ট্র গুজরাটের এখানে নাম, একটা দমন অ্যান্ড দিউ আর একটা দাদরা অ্যান্ড নাগর হাভেলি, দুটোকে মিলে এখন আমরা একসাথে একটা ইউনিয়ন টেরিটরি বলি। তো আলটিমেটলি দেখা যাচ্ছে বর্তমানে 28টি পূর্ণাঙ্গ রাজ্য আর 8টি হলো কেন্দ্রশাসিত অঞ্চল। আর লাস্ট কিছু যে রাজ্যগুলো তৈরি হয়েছে, এটা এখানে ইনফরমেশন আছে, দেখে নেবে। ছত্তিশগড়, উত্তরাখণ্ড আর ঝাড়খণ্ড, 2000 সালে এই 3টে রাজ্য তৈরি হয়েছিল, মানে আলাদা হয়েছিল। ওকে, নেক্সট, রজার ফেডারের যে খেলার সাথে যুক্ত। তো রজার ফেডারের নাম হয়তো তোমরা অনেকেই শুনেছো। তিনি একজন লন টেনিসের দিগ্গজ খেলোয়াড়। হুম, তো তিনি কোথাকার খেলোয়াড়? তিনি হচ্ছে সুইজারল্যান্ডের খেলোয়াড়, মনে রাখতে হবে। আর অ্যান্সার অবশ্যই হয়ে যাবে এখানে টেনিস। টেনিস যদি বলা হয়, শুধু টেনিস মানে লন টেনিসই বলা হয়। আর যদি টেবিল টেনিস থাকে, তাহলে স্পেশালি লেখা থাকবে টেবিল টেনিস। ওকে, তো লন টেনিস যে
যে গ্রাউন্ডে খেলা হয় সেই গ্রাউন্ডটা নিয়েও কিন্তু কোশ্চেন আসছে এরপরেই। তাহলে সুইজারল্যান্ডের যে কিংবদন্তি খেলোয়াড় তার নাম হচ্ছে রজার ফেডারার, নামটা মনে রাখতে হবে, এই যে মাঝের জন। আর তিনি অনেকগুলো গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। তো গ্র্যান্ড স্ল্যাম কি, 4টে খেলা হয় বছরে, 4টে গ্র্যান্ড স্ল্যাম। ঠিক আছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের নিউজে থাকেই সবসময়। আরও দুইজন যে কিংবদন্তি খেলোয়াড় তাদের নামও কিন্তু আসলেও আসতে পারে, এগুলো দেখে নিতে হবে। একজন হচ্ছে রাফায়েল নাদেল, আর একজন হচ্ছে তার নাম নোভাক জোকোভিক। ওকে, কোথাকার খেলোয়াড় দেখে নেবে একটু। সেটা হচ্ছে স্পেন একজন, আর একজন হচ্ছে সার্বিয়া। এই যে 4টে যে টুর্নামেন্টের কথা বলছিলাম, একটা শুরুতে হয় অস্ট্রেলিয়ান ওপেন, তারপর ফ্রেঞ্চ, তারপর উইম্বলডন, আর লাস্টে হয় ইউএস। তো এখানে তাদের কিছু অ্যাচিভমেন্ট সম্বন্ধে দেওয়া আছে, একটু দেখে নেবে। যেমন নোভাক জোকোভিক হচ্ছে সব থেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম উইনার। ওকে, আর 2024 সালে যে প্যারিস অলিম্পিক হয়েছিল সেখানে কেরিয়ার গোল্ডেন স্ল্যাম তিনি পূরণ করেন। ঠিক আছে, আর রাফায়েল নাদাল, রজার ফেডারার, তাদের সম্বন্ধে একটু পড়ে নেবে। আর যদি বলা হয় যে ফিমেল টেনিস প্লেয়ার, তাদের কয়েকজনের নাম জেনে রাখাটা উচিত। যেমন মার্গারেট কোর্ট আছে অস্ট্রেলিয়ার, তিনি সব থেকে বেশি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। তারপর সেরেনা উইলিয়ামস ইউএসএর, আরেকজন হচ্ছে স্টেফি গ্রাফ। এখন আরও নতুন নতুন প্লেয়ার এসেছে। ঠিক আছে, আর ভারতীয় টেনিস যদি বলা হয়, রোহান বোপান্নার নাম সব থেকে আগে আসে। তারপর লিয়েন্ডার পেজ আছে, সানিয়া মির্জা, মহেশ ভূপতি, এই কয়েকজনের নামটা মনে রাখবে। আর 4টে যে গ্র্যান্ড স্ল্যাম হয় সেটা শুরু হয় জানুয়ারি মাসের দিকে, যেটা অস্ট্রেলিয়ান ওপেন হার্ড কোর্টে হয়, যে গ্রাউন্ডটা থেকে সেটা হার্ড কোর্ট। তারপরে হয় ফ্রেঞ্চ ওপেন, যেটা মে জুন মাসের দিকে হয়, ক্লে কোর্ট। আর উইম্বলডন, মানে এটা লন্ডনে বলা হচ্ছে, এটা জুন জুলাই নাগাদ হয়, এটা গ্রাস কোর্ট মানে ঘাস থাকে। আর ইউএস হয়, এটাও হার্ড কোর্ট, এটা সেপ্টেম্বর বা অক্টোবরেও হতে পারে। ঠিক আছে, আর নতুন প্রজন্মের কিছু তারকা যারা এই লাস্ট ইয়ারও খুব ভালো পারফরমেন্স করেছে, যেমন স্পেনের রয়েছে কার্লোস আলকারাস, আর ইটালির জ্যানিক সিনার। তো এই দুজনের নাম মনে রাখবে, কারণ নিউজে আসবেও। নেক্সট, নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কি আপেক্ষিকতাবাদ তত্ত্বের সাথে জড়িত? আপেক্ষিকবাদ হচ্ছে রিলেটিভিটি, এটা ফিজিক্সের একটা খুবই কোর টপিক, ওই টপিকে এখন যাচ্ছি না, এটা সায়েন্সের ক্লাসে পরে ডিসকাস করা হবে। তো এখানে আপেক্ষিকতাবাদ বলতে তিনি দুটো থিওরি দিয়েছিলেন, একটা স্পেশাল রিলেটিভিটি, আর একটা দিয়েছিল জেনারেল রিলেটিভিটি থিওরি। তো এই রিলেটিভিটি থিওরিটা আইনস্টাইনের দেওয়া, যেখানে এনার্জির সাথে মাসের সম্পর্ক রয়েছে, একটা ফেমাস ইকুয়েশন তোমরা জানো হয়তো, E=mc²। ঠিক আছে, এটা অনেক বড় টপিক, এখানে আমি বলছি না, পরে ডিটেলসে ডিসকাস করা হবে। আর আইনস্টাইন নোবেল প্রাইজ পেয়েছিলেন জানো। নোবেল প্রাইজ কি জন্য পেয়েছিলেন? আপেক্ষিকতাবাদ থিওরির জন্য কিন্তু পাননি, তিনি পেয়েছিলেন যে ফটো ইলেকট্রিক এফেক্ট, আলোক তড়িৎক্রিয়া, যার জন্য আমরা আজকে এই সোলার প্যানেল, সোলার এনার্জি ইউজ করছি এই আলোক তড়িৎক্রিয়ার জন্য, তার জন্য তিনি 1921 সালে নোবেল পুরস্কার পান, মনে রাখবে। আর বাকি যে বিজ্ঞানীগুলোর নাম আছে, নিলস বোর, নিলস বোর হচ্ছে পরমাণুর যে গঠন সেখানে তার অবদান রয়েছে, আর কোয়ান্টাম থিওরিও তিনি নিয়ে এসেছিলেন। আর রয়েছে হাইজেনবার্গ, হাইজেনবার্গও কোয়ান্টাম কেমিস্ট্রির সাথে জড়িত। আর মাদাম কুরি, মাদাম কুরির নাম হয়তো শুনেছো তোমরা। মাদাম কুরি মেইনলি আমরা তেজস্ক্রিয়তা নিয়ে যখন পড়ি তখন মাদাম কুরির নাম আসে, তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণা করেছিলেন। আর তিনি হচ্ছে প্রথম মহিলা যিনি ফিজিক্স আর কেমিস্ট্রি উভয় সাবজেক্টে কি পেয়েছিলেন, নোবেল পেয়েছিলেন। ওকে, আর এখানে কিছু আরও ইম্পর্টেন্ট বিজ্ঞানী আর তাদের আবিষ্কার বা অবদানের কথা লেখা আছে, এগুলো পড়বে, কারণ তোমাদের এসএসসি গ্রুপ সি এর সিলেবাসের একদম লাস্টে এটাই দেওয়া আছে, যে বিভিন্ন বিজ্ঞানী এবং তাদের আবিষ্কার, ওই জন্য ডেফিনেটলি কোশ্চেন আসবে। আইজ্যাক নিউটন, তোমরা সবাই জানো যে মহাকর্ষ সূত্র আর গতির সূত্র দিয়েছিল, তিনটি গতিসূত্র। যে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন, রাদারফোর্ড প্রোটন আবিষ্করণ করেন, আর পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের ধারণা দিয়েছিলেন। তারপরে শ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন। সত্যেন্দ্রনাথ বসু আমাদের পশ্চিমবঙ্গের, তিনি বোসন কণা আবিষ্কার করেন পরে, যেটা আইনস্টাইন তার থিওরির সাথে এখানে রিলেট করে নতুন একটা যে পদার্থের যে পঞ্চম অবস্থা, বোস আইনস্টাইন কনডেনসেট, সেটা কিন্তু আসে। তো এখানে কয়েকজন সায়েন্টিস্টের নাম বলা আছে, আরও সায়েন্টিস্ট পড়তে হবে, হবে অবশ্যই। ঠিক আছে, ওকে। নেক্সট নিউজ হচ্ছে মৈত্রী এক্সপ্রেস 2 কোন দুটি জায়গার মধ্যে দিয়ে চলবে? তো এটা কিন্তু 2 আছে, ভুল করে কিন্তু মৈত্রী এক্সপ্রেস বুঝলে অ্যান্সার ভুলে যাবে। মৈত্রী এক্সপ্রেস বললে কলকাতা ঢাকা, আর যেহেতু মৈত্রী এক্সপ্রেস 2 বলেছে এই জন্য কলকাতা খুলনা অ্যান্সার হবে। ওকে, এটা কোথায়? কলকাতার চিতপুর থেকে ছাড়ে, মৈত্রী এক্সপ্রেসও চিতপুর থেকে ছাড়ে। তো এটার বর্তমান নাম এখন বন্ধন এক্সপ্রেস। ঠিক আছে, তো প্রথমে শুরু হয়েছিল মৈত্রী এক্সপ্রেস, তারপর বন্ধন এক্সপ্রেস, তারপর আরেকটা এক্সপ্রেস আসে, সেটা হচ্ছে মিতালি এক্সপ্রেস। এখানে নামগুলো রয়েছে, এগুলো একটু দেখে নেবে। মিতালি এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি ঢাকা ক্যান্টনমেন্ট অব্দি যায়। ওকে, আর নতুন যে আপকামিং প্রজেক্ট আসছে সেটা আগরতলা আখাউড়ার দিয়ে যেটা মালগাড়ি যাবে সেটার
অলরেডি যে টেস্ট রান সেটা হয়ে গেছে, ঠিক আছে, এটার কাজ চলছে এখনো। আরেকটা সেতু তৈরি হচ্ছে, সেটা ত্রিপুরার সাবরুম থেকে রামগড় মানে বাংলাদেশের চট্টগ্রাম অবধি, এটাও একটা গুরুত্বপূর্ণ কিন্তু রুট হতে চলেছে। ওকে, নেক্সট, তেলেঙ্গানা রাজ্যটি কত সালে হয়েছিল? তো তেলেঙ্গানা অলরেডি নিউজে ছিল, আগের আগের কোশ্চেনে আমরা দেখলাম। তো এটা 2014 সালে হয়েছিল 2 জুন। মনে রাখবে যে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হয়েছিল। ওকে, আর তেলেঙ্গানার বর্তমান রাজধানী হায়দ্রাবাদ, আর অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী এটা হচ্ছে অমরাবতী। ওকে, নেক্সট, ভারতের জাতীয় পাখি। তো ভারতের জাতীয় পাখি সবাই জানে, সেটা ময়ূর, অবশ্যই। তো এখানে ভারতের যে জাতীয় যে সিম্বলগুলো কিছু এখানে দেওয়া রয়েছে, এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে? এখানে বোঝার কিছু নেই, মুখস্থ করতে হবে। জাতীয় পশু, পাখি, ফুল, গাছ এগুলো সবারই জানা। তবে এখান থেকে ইম্পর্টেন্টটা দেখে নেবে এই দুটো। ভারতের যে জলজ প্রাণী, অ্যাকোয়াটিক অ্যানিমেল, সেটার নাম কি? গাঙ্গেটিক ডলফিন। ওকে, আর ভারতের হচ্ছে ঐতিহ্যবাহী মানে হেরিটেজ অ্যানিমেল যদি জিজ্ঞাসা করে তাহলে হয়ে যাবে হাতি। ওকে, আর ভারতের যে জাতীয় ক্যালেন্ডার সেটা হচ্ছে শকা ক্যালেন্ডার, শকাব্দ, যেটা কনিষ্কের সময় আনা হয়েছিল। ওকে, আর এটা কত সালে ফাইনালি অ্যাডাপ্ট করা হয় মানে আমাদের আফটার ইন্ডিপেন্ডেন্স, সেটা হচ্ছে 22শে মার্চ 1957 সালে। আর এখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, এগুলো পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, দেখে নেবে। যেমন জাতীয় পতাকা, এটাকে কে নকশা করেছিল? পিঙ্গালি ভেঙ্কাইয়া। কত সালে গৃহীত হয়েছিল? 22শে জুলাই 1957 সালে, সরি 1947 সালে। ওকে, ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীত তো জানোই, কার লেখা, কবে গৃহীত হয়েছিল। তারপরে জাতীয় গান মানে আমাদের যে বন্দে মাতরম, কার লেখা, তারপরে কবে এটা গৃহীত হয়েছিল, দুটো একই দিনে গৃহীত করা হয়। তারপরে ন্যাশনাল এমব্লেম, অশোক স্তম্ভ। ওকে, তো তার নিচে লেখা সত্যমেব জয়তে, এটা কবে হয়েছিল? এটা 26শে জানুয়ারি দিন গৃহীত হয়। তো কবে গৃহীত হয়েছিল এই টাইপের কোশ্চেন দিতে পারে, ওই জন্য ভালো করে দেখে নেবে ডেট সহ। এগুলো প্রত্যেকটা ডেট সহ কিন্তু মুখস্থ চাই একদম। তারপরে কারেন্সি সিম্বল মানে রুপির যে সিম্বল এটা, ঠিক আছে? তো এই সিম্বলটা কে দিয়েছিল? আইআইটি গুয়াহাটির একজন যে প্রফেসর তিনি দিয়েছিলেন, নাম হচ্ছে ডি উদয় কুমার। ওকে, মনে রাখবে কবে এসেছিল ডিজাইনটা? 15 জুলাই 2010 সালে। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে 2014 সালে মরণোত্তর মানে আফটার ডেথ কাকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছিল? এটা অ্যান্সার হবে মদন মোহন মালব্য। মদন মোহন মালব্যের ভারতে কন্ট্রিবিউশন অনেক। যেমন তোমরা জানো যে বেনারসে ইউনিভার্সিটি আছে, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি। তিনি 1916 সালে এই বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা করেন। ওকে, আর একই সালে 2014 সালে মদন মোহন মালব্যর পাশাপাশি প্রাক্তন যে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকেও কিন্তু এই ভারতরত্ন দেওয়া হয়েছিল। ওকে, অটল বিহারী বাজপেয়ী তখন বেঁচে ছিলেন অবশ্যই, কিন্তু মদন মোহন মালব্য তো অনেকদিন আগে মারা গেছেন, তাকে মরণোত্তর দেওয়া হয়েছিল। আর এখানে সত্যমেব জয়তে তোমরা জানো যে এটা আমাদের যে উপনিষদ রয়েছে, উপনিষদ থেকে নেওয়া হয়। কোন উপনিষদ? মুন্ডক উপনিষদ। তো মুন্ডক উপনিষদ থেকে যে নেওয়া হয়েছে, এটাকে যে জাতীয় স্লোগান হিসাবে ব্যবহার করা উচিত বা অশোক স্তম্ভের নিচে লেখা উচিত, সেটার যে কৃতিত্ব রেকমেন্ডেশন করেন হচ্ছে আমাদের পণ্ডিত মদন মোহন মালব্য। আর কারেন্ট নিউজের মধ্যে জানতে হবে তোমাদের যে ভারতরত্ন লাস্ট দেওয়া হয়েছিল 2024 সালে 5 জনকে, তাদের নাম আর কি জন্য দেওয়া হয়েছিল সেটাও কিন্তু জানতে হবে। যেমন প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিহারের মুখ্যমন্ত্রী, তিনি সমাজসেবার জন্য অনেক কাজ করেছিলেন, নাম হচ্ছে পুরী ঠাকুর, তাকে মরণোত্তর দেওয়া হয়। লাল কৃষ্ণ আডবাণী, পলিটিক্স মানে সোশ্যাল সার্ভিস, ঠিক আছে, তার সেই জন্য দেওয়া হয় পলিটিক্যাল অ্যাফেয়ার্স। প্রাক্তন প্রধানমন্ত্রী পি.ভি. নরসিমহা রাও, তাকেও একই রিজনের জন্য দেওয়া হয় মরণোত্তর। চৌধুরী চরণ সিং, মরণোত্তর। তো মরণোত্তরগুলোতে ফোকাস করবে বেশি, কারণ কোশ্চেনে এখানে ডিরেক্টলি দিয়ে দিয়েছিল মরণোত্তর, ঠিক আছে? লালকৃষ্ণ আডবাণী কিন্তু এখনো মারা যাননি। ওকে, বাকিরা কিন্তু সবাই মারা গিয়েছেন। এম.এস. স্বামীনাথনের নাম শুনেছ, যাকে বলা হয় ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া। ওকে, তো এই নামগুলো মনে রাখবে। চৌধুরী চরণ সিং, তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন আমাদের। ওকে, নেক্সট, কোনটি দেশের 13তম মানে 13th মেজর পোর্ট হতে চলেছে? ঠিক আছে, তো মেজর পোর্ট এখন বর্তমানে 12টিই রয়েছে, 13 নম্বরে কাজ চলছে। তো 13 নম্বর এখানে এই অ্যান্সার হবে পোর্ট ব্লেয়ার, কিন্তু পোর্ট ব্লেয়ারে আর কিন্তু এই মেজর পোর্ট হওয়ার কাজটা এখন আর হচ্ছে না। ওটা ঘোষণা হয়েছিল বাট ওটা আর হচ্ছে না। এখন কোথায় হচ্ছে তাহলে 13 নম্বরটা? এটা মহারাষ্ট্রের ওয়াধাওয়ান বলে পোর্ট আছে, এটাকে মেজর পোর্ট করা হচ্ছে, এখনো কাজ চলছে। ওকে, তো এই 12টা পোর্টের নাম। তো পোর্ট কোথায় হবে? তো ইন্ডিয়ার যে কোস্টাল লাইন, তো তোমরা জানো যে গুজরাট থেকে স্টার্ট হয়েছে, এই গুজরাট থেকে স্টার্ট হয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল অব্দি, তাই তো? তো এই যে 9টা স্টেট, এই 9টা স্টেটে কিছু আছে পশ্চিম উপকূল এদিকে,
ওকে, যেমন মালাবার উপকূল রয়েছে, কঙ্কন উপকূল, সেরকমই এখানে পূর্ব উপকূল রয়েছে, যেমন নর্দার্ন সার্কেল রয়েছে এখানে, তারপরে করমণ্ডল উপকূল রয়েছে আমাদের, এখানে ওড়িশা কোস্ট, ঠিক আছে, বেঙ্গল কোস্ট। তো এই যে কোস্টে এই যে বন্দরগুলো রয়েছে, মেজর পোর্টগুলো, সেগুলোর নামগুলো কিন্তু জানতে হবে। ঠিক আছে, এখানে আমি একটা লিস্ট করে দিয়েছি, এই যে এই লিস্টটা। তো পশ্চিম উপকূলে কি কি বন্দর রয়েছে, যেমন দীনদয়াল বন্দর, যা গুজরাটে রয়েছে, এটা একটা টাইডাল পোর্ট। ঠিক আছে, টাইডাল বলতে জোয়ার ভাটার থেকে চালিত হয়। আর এখানের যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, এগুলো কিন্তু পড়ে নেবে, সবগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলোই লেখা রয়েছে। ঠিক আছে, মুম্বাই পোর্ট, তারপরে লার্জেস্ট ন্যাচারাল পোর্ট এটা। তারপরে মুম্বাই আরেকটা রয়েছে, সেটা হচ্ছে জেএনপিটি, জওহরলাল নেহরু নবসভা পোর্ট যেটাকে বলা হয়। এটা হচ্ছে লার্জেস্ট কন্টেইনার পোর্ট, ঠিক আছে, মানে কন্টেইনার ক্যারি করে এটার পোর্ট। তো এগুলো একটু দেখে নেবে। তারপরে পূর্ব উপকূলে কি কি রয়েছে এগুলো দেখে নেবে, যেমন বিশাখাপত্তনম খুব পরীক্ষায় দেয়, এটা হচ্ছে ভারতের গভীরতম বন্দর। ওকে, ল্যান্ডলকড হারবার, চারিদিক থেকে ল্যান্ড দিয়ে ঘেরা। তারপর কলকাতা বন্দর, এটাকে ড্রাই পোর্ট, হ্যাঁ, এটাকে রিভারাইন পোর্টও বলে, ভারতের একমাত্র প্রধান নদী বন্দর। ঠিক আছে, কলকাতা পোর্ট কিন্তু নদী বন্দর। আর বর্তমানে এটার নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট। তো এই জিনিসগুলো দেখে নেবে, কার কোনটা নাম ওগুলো দেখে নেবে, যেমন কামরাজার। তারপর চেন্নাই আরেকটা আছে, এটার নাম হচ্ছে ও চিদম্বরম, যেটাকে হচ্ছে আগের নাম ছিল তুতিকোরিন। ওকে, এই 12টা দেখে নেবে। ঠিক আছে, নেক্সট, আনন্দমঠ গ্রন্থের লেখককে, এটা সবারই জানা আশা করি, এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি 1882 সালে এটি প্রকাশিত হয়। এটার যে প্রেক্ষাপট ছিল সেটা 76-এর মন্বন্তর আর সন্ন্যাসী বিদ্রোহ তখনকার দিনে। ওকে, এটা মনে রাখবে। আর তার সাথে এই ইনফরমেশন দুটোও কিন্তু ইম্পর্টেন্ট। 1896 সালে যে কংগ্রেস অধিবেশন হয়েছিল কলকাতায়, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার এই গানটি গেয়েছিলেন। এই কোশ্চেন কিন্তু অনেকবার দিয়েছে। তারপর 1950 সালের 24শে জানুয়ারি এটাকে ভারতের যে গণপরিষদ, ঠিক আছে, সেন্ট্রাল যে অ্যাসেম্বলি, সেখানে বন্দে মাতরম গানটিকে আমাদের ন্যাশনাল সং হিসেবে মর্যাদা দেওয়া হয়েছিল। আর তার পাশাপাশি বঙ্কিমচন্দ্রের লেখা আর তার যে কি সম্মানে তাকে দেওয়া হয় সেটাও কিন্তু মনে রাখবে। সাহিত্য সম্রাট বলা হয় আনন্দমোহন, দুর্গেশ নন্দিনী, দেবী চৌধুরানী। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু বিখ্যাত রচনাগুলো কিন্তু মনে রাখবে। তারপরে নেক্সট, মাইকেল মধুসূদন দত্ত, বিদ্রোহী কবি এখানে বলাটা ঠিক হবে না। বিদ্রোহী কবি বলতে আমরা জানি কাজী নজরুল ইসলাম, তাই তো? তো এটাকে ক্যান্সেল করে দেবে। মেঘনাদ বধ কাব্য তার লেখা। আর স্বামী বিবেকানন্দ আধ্যাত্মিক গুরু ছিলেন, তার যে লেখাগুলো ইম্পর্টেন্ট, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগ। ওকে, আর নবীনচন্দ্র সেন, তার লেখাগুলো একটু দেখে নেবে, যেহেতু অপশানে ছিল, আসলেও আসতে পারে। নেক্সট, এর মধ্যে কোন দেশে গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন হয়? তো আমাদের এখানে তো শীতকালে হয়, 25শে ডিসেম্বর। তো এবার শীতকালে একটা ইনসিডেন্ট হয় যেটাকে আমরা বলি দক্ষিণায়ন। ওকে, বা যেটাকে বলা হয় উইন্টার সলিস্টিস, মানে আমরা তো উত্তর গোলার্ধে, আমাদের পৃথিবীতে আমরা দুটো গোলার্ধে আছে জানো, উত্তর আর দক্ষিণ। তো উত্তর গোলার্ধে বেশিরভাগ দেশগুলি উত্তর গোলার্ধে, তো ভারতও উত্তর গোলার্ধে অবস্থিত। তো এবার সূর্যের যে রশ্মি, এই সূর্যের রশ্মি এই দুটো অক্ষাংশের মধ্যে সারা বছর পতিত হয়। সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, যেটা 23.5 ডিগ্রি নর্থ এদিকে গেছে, আরেকটা হচ্ছে মকর ক্রান্তি রেখা, যেটা 23.5 ডিগ্রি সাউথ। তো এবার হয় কি, যখন দক্ষিণায়নের সময় আসে, তখন সূর্যের এই যে রশ্মি লম্ব হয়ে পতিত হয় কোন রেখায়, সেটা হচ্ছে মকর ক্রান্তি রেখা। ওকে, তো এই মকর ক্রান্তি রেখায় পতিত হওয়ার জন্য, আর দক্ষিণ গোলার্ধে যেহেতু মকর ক্রান্তি রেখা, সেটা রয়েছে আর অস্ট্রেলিয়া রয়েছে দক্ষিণ গোলার্ধে। ঠিক আছে, তো ওই জন্য ওই সময়ে কি হয়, সেখানে গ্রীষ্মকাল, যেহেতু সূর্যের রশ্মি লম্ব হয়ে পড়ছে ওই মকর ক্রান্তি রেখায়, সেই জন্য সেই অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালিত হয়। আর এখানে কিছু ফ্যাক্ট লেখা আছে, যেগুলো বললাম এগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, নেক্সট, মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? এটাও সবার জানা, এটা রাখাল দাস ব্যানার্জি। কবে করেছিল? 1922 সালে। বাট প্রথম যেটা হয়েছিল সেটা 1921 সালে, হরপ্পা। তো হরপ্পা কে আবিষ্কার করে, সে খুঁজে বের করে, সেটার নাম হচ্ছে দয়ারাম সাহানি। তো হরপ্পা যেহেতু প্রথম আবিষ্কার হয়েছিল, সেই জন্য এটাকে হরপ্পা সভ্যতাও বলা হয়। ওকে, আর মহেঞ্জোদারোর অর্থটাও মনে রাখবে, মৃতের স্তূপ বলা হয়। আর সিন্ধু নদীর তীরে, হরপ্পা কিন্তু রবি নদীর তীরে। ঠিক আছে, এটা রবি নদীর তীরে, সিন্ধু না। এবার গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, এটা দেখে নেবে। যেমন রাখাল দাস ব্যানার্জি, এটা তো ছিলই কোশ্চেনে, দয়ারাম সাহানি এটাও বলে দিলাম। জন মার্শাল তৎকালীন ছিলেন
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর, তিনি এই যে ইনিশিয়েটিভটা নিয়েছিলেন যে হরপ্পা মহেঞ্জোদারোর যে আবিষ্কারের যে তাদের যে প্রত্নতাত্ত্বিক যে অ্যাক্টিভিটি, তিনি এটা অ্যানাউন্স করেছিলেন। আরেকজন আছে বিবি লাল, তিনিও একজন প্রত্নতাত্ত্বিক। ঠিক আছে, তাহলে এই ইনফরমেশনগুলো সহ পড়বে, আশা করি অনেকটাই কনফিডেন্স পাবে। আর কিভাবে পড়তে হবে বুঝলে, যে শুধু কোশ্চিন অ্যান্সার না, তার পাশাপাশি এই যে এক্সট্রা ইনফরমেশন, সেগুলো থেকে তোমাদের রপ্ত করতে হবে। আর নতুন সিলেবাসের যেগুলো অ্যাড করেছে সেগুলো নিয়ে আপকামিং ভিডিও আসবে, প্র্যাকটিস সেট জিকের। ঠিক আছে, আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো। আর তোমাদের যা যা রিকোয়ারমেন্ট কমেন্ট বক্সে করবে, সেই হিসাবে আপকামিং ভিডিওসগুলো আসবে। ঠিক আছে, আজকের মতো এখানেই, ধন্যবাদ।